আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে করদাতাদের আইনি সুবিধা ও কর ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাসের মজুমদার মেজবা। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং একুশে টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও স্বাগতম। জি, শুরু করতে চাচ্ছি যে এই যে 2025-26 অর্থ বছরটা তো আজকেই শেষ হচ্ছে এবং নতুন অর্থ বছর, সেখানে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 3.5 থেকে 4 লাখ টাকা করা হয়েছে। এটা আসলে এই যে ট্যাক্স আদায়, কর আদায়, এটা আসলে কতটা প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। বর্তমান গণতান্ত্রিক সরকার এই ক্ষমতা গ্রহণের পর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী দেশের সর্ববৃহৎ বাজেট প্রণয়ন করা হয়েছে। সেটি 9,38,000 কোটি টাকা, তার মধ্যে 6,95,000 কোটি টাকা আয় হিসেবে প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য যেটি আগে 3,50,000 টাকা ছিল, বর্তমানে সেটি 4 লাখ টাকা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সবকিছু বিবেচনায় 4 লক্ষ টাকা করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি করদাতাদের জন্য আরেকটি স্ল্যাব ছিল, সেটি 1 লক্ষ টাকা, যেটা 5% ছিল। এই 5% যে 1 লক্ষ টাকা স্ল্যাবটি উঠিয়ে দেওয়াতে করদাতাদের, যদিও কর স্ল্যাবটি উঠানোর কারণে অটোমেটিক্যালি করের হার বৃদ্ধি পেত, কিন্তু বর্তমান সরকার সেই বিবেচনা করে যে 50,000 টাকা যে স্ল্যাবটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটি করদাতাদের জন্য কিছুটা সুখকর। জি, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে রাজস্ব আদায়ের পরিমাণটা, এটা আসলে হিউজ, প্রায় 7 লাখ কোটি টাকা, 6,95,000 কোটি টাকা, প্রায় 7 লাখ কোটি টাকা। তো এটা তো আসলে আপনিও বলছিলেন যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। এটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এটি অনেক দুরূহ, কারণ বিগত যে আমাদের 24-25 যে অর্থ বছরে সেটি যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তার ডবলেরও বেশি। সেই ক্ষেত্রে আমাদের যে আয়ের বিপরীত যে কর আদায়ের জন্য যে সোর্সিংটা, সেই সোর্সিংটা ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্র বৃদ্ধি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি ধরনের যদি একটু জানতে চাই, যেমন আপনার আমাদের বর্তমানে করদাতার সংখ্যা 1,22,00,000 মতো টিআইএন হোল্ডার, বাট রিটার্ন সাবমিট করে অনলাইন এবং অফলাইন দুইটি পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করা যায়। সেই ক্ষেত্রে আমরা 50 বা 52 লক্ষ রিটার্ন পেয়ে থাকি। তাহলে 1,22,00,000 যে অতিরিক্ত লোকজন, যে আমরা কেন রিটার্ন জমা দিচ্ছে না, রাজস্ব বোর্ড ওইদিকে খুব বেশি যে নজর দেয় তা নয়। যদি রাজস্ব বোর্ড ওইদিকে নজর দিয়ে যে করদাতার সংখ্যা বৃদ্ধি করা যায়, তাহলে সেটির পরিপূর্ণ আদায় না হলেও কাছাকাছি হলেও যাওয়া সম্ভব। আচ্ছা, এত হিউজ পরিমাণ করদাতা যে রিটার্ন জমা দিচ্ছে না, এটা রাজস্ব বোর্ড বা এটা ইনভেস্টিগেট করা, এটা কি কখনো করেছে বা সেটার কোনো কারণ হিসেবে কিছু কি পেয়েছে? আমরা সাধারণত আইনজীবী হিসেবে দেখি যে আমরা বারবার আমাদের ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেমন আমাদের সদ্য বিদায়ী যে চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খান সাহেবকে অভিযোগ করার পর উনি কিছুটা উদ্যোগ গ্রহণ করেছিল, কেন যেন সেটি আবার স্তীমিত হয়ে যায়, সেই উদ্যোগটা নিয়ে আবার স্টপ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে এই উদ্যোগটি সচল রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে কন্টিনিউ একটি প্রসেস থাকা উচিত, সেই দিকে খুব বেশি নজর দেখা যায় না। মানে এরকম সিচুয়েশনে আসলে রাজস্ব বোর্ডের তাদেরই বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কারণ এখন অনলাইনের প্রত্যেকটি ইটিআইএন এর ঠিকানা আছে, তাদের ইমেল আইডি আছে, তাদের মোবাইল নাম্বার আছে, আমাদের কর পরিদর্শকরা আছে। যদি কর পরিদর্শকদেরকে যথাযথ তদারকি করা হয় প্রত্যেকটি সার্কেল থেকে, কারণ ইটিআইএন কোনো না কোনো সার্কেলের আন্ডারে নিতে হয়, তাহলে এটি কোনো না কোনো আয়কর অধিক্ষেত্রভুক্ত করদাতা, তাহলে তাকে আইডেন্টিফাই করা খুব বেশি কঠিন বলে মনে হয় না। কিন্তু আমরা কষ্ট করে যে নতুন করদাতার সংখ্যা বৃদ্ধি করার জন্য যে সৎ উদ্যোগটা, এটি কন্টিনিউশন দেখা যায় না। কিন্তু যারা আমরা ট্যাক্স পেমেন্ট করছি তাদেরকে অডিট করা হচ্ছে, অর্থোডেক্স হচ্ছে, এজি অডিট হচ্ছে, কর গোয়েন্দায় যাচাই করছে, তারপরে আমাদের সিআইসি এটি আরেকটি গোয়েন্দা সংস্থা আছে করের, সেটির মাধ্যমে নানাভাবে যারা ট্যাক্স প্রদান করছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু যারা দিচ্ছে না তাদেরকে নতুন করের আওতায় আনার জন্য খুব বেশি উদ্যোগ আমরা রাজস্ব বোর্ড থেকে কখনো দেখি না।
যারা আসলে হচ্ছে হয়রানির বিষয়টা আমরা একটু পরেই আসি, যেহেতু আপনি বলছেন এটা নিয়ে, কিন্তু এই যে ব্যক্তি শ্রেণীর যারা করদাতা রয়েছে এদের করের আওতায় আনতে গেলে আসলে কি করা উচিত? অনেকে আসলে করের আওতায় আসেনি, অনেকেরই হচ্ছে টিনই নাই। না, যাকে যেই টিন হোল্ডার না তাকে করের আওতায় আনাটা তো দুরূহ, কিন্তু যে এসেছে তাকে তো আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে সেই উদ্যোগটা কেন কন্টিনিউয়াসলি নেওয়া হয় না? কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়, এরপরে আবার স্তীমিত হয়ে যায়। ওই দিকে লক্ষ্যমাত্রা নেই, কিন্তু লক্ষ্যমাত্রা হচ্ছে যে দিচ্ছে তার দিকেই বারবার হয়রানির লক্ষ্যমাত্রা দেখা যায়। মানে এটা আসলে ঘাটতি কাদের? এটা রাজস্ব বোর্ডকে রাজস্ব বোর্ডের নাকি অবশ্যই সাধারণ মানুষ যারা আছে রাজস্ব বোর্ডকে এই ব্যাপারে উদ্যোগ নিতে তারা হবে। আসলে ট্যাক্স ফাঁকি দিতে চায়? মানে কোন জিনিসটাকে আগে বেশি? নরমালি একজন ব্যক্তি ট্যাক্স দিতে চায়, এখন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হয়তোবা উদ্বুদ্ধ করতে পারি না, বা আমরা যে ব্যক্তি খুব বেশি প্রয়োজন মনে করে না, ফাঁকি দিয়ে বাঁচতে পারলে সবাই আমরা ওই প্রবণতার দিকে বেশি ধাবিত হই। আমরা ইনকাম করলে ট্যাক্স দিতে হবে, এটা খুব সিম্পল। কিন্তু আমরা এখন যখন দেখি যেমন অনলাইন সিস্টেমে যে রিটার্ন তৈরি হয়, যে এই রিটার্নটা যে সাবমিট করা এটা অতি সহজ না। যে পরিপূর্ণ আয়কর আইন সম্বন্ধে জ্ঞান থাকবে না ওই ব্যক্তি শুধু একটা কম্পিউটারের দোকানে গিয়ে এটা রিটার্ন দিয়ে দিল, তাও হবে না, পরিপূর্ণ রিটার্ন হবে না। সে তার তো আয়কর আইন সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞানই নেই, সেটা কিভাবে উপস্থাপিত করবে, সে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করবে, কিভাবে তার ট্যাক্সটা পেমেন্ট করবে। ওই আমরা দেখি সাধারণত যে দোকানে গিয়ে হয়তো বা নীল রিটার্ন দিয়ে দিচ্ছে, বা মিনিমাম একটা 5,000 টাকা দিয়ে একটা রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে দিয়ে দেওয়ার পর যে আয়কর রিটার্নগুলো অডিটের আওতায় আনা, তারপরে এগুলো পর্যবেক্ষণ করা, যেমন আমি একজন ব্যক্তি করদাতার ক্ষেত্রে যে ব্যাংক কর্মকর্তা, আমরা ব্যাংক কর্মকর্তার আয়টা হচ্ছে ব্যক্তির জন্য আয়, কিন্তু ব্যাংকের জন্য সেটা এক্সপেন্ডিচার। ব্যাংক যখন তার এক্সপেন্ডিচার ক্লেম করে তখন 108 ধারায় আগের আইনে সেটি ওই ব্যয়ের যে তালিকা সেটি আগেই তার সার্কেলে সাবমিট করে, যে তার কোম্পানির যে ব্যাংকে তার অধিক্ষেত্র, ওই অধিক্ষেত্রের যে সার্কেল থাকে ওখানে তার ব্যয়ের তালিকাটা আগেই প্রকাশ করে। তাহলে আমরা ইজিলি এটা যাচাই করতে পারি যে ওই যে ব্যক্তি করদাতা ব্যাংক কর্মকর্তা, সে তার ধরেন 1 লক্ষ টাকা ট্যাক্স হবে, সে 5,000 টাকা দোকানে গিয়ে একটা রিটার্ন দিয়ে দিচ্ছে, অনলাইন তো নিচ্ছে, অনলাইন তো এতে বাধা। এক্ষেত্রে কি যারা করদাতা আছে তাদের আসলে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ নলেজ আছে, তারপরে আবার একটু অ্যাভয়েডিং টেন্ডেন্সি থাকে, সবকিছু মিলিয়ে যে শুধু মানে একক কাউকে দোষী করা ঠিক না। এক একজন এক এক মাইন্ডের, যে প্রকৃতভাবেও তো অনেকেই কর দিচ্ছে, এবং বেশিরভাগ করদাতাই প্রকৃত করই দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে অনেকেই আবার আমরা দেখি অ্যাভয়েডিং টেন্ডেন্সি আছে, বা যদি কম দিয়ে মানে বাঁচা যায় তাহলে আমরা দিতে চাই, ট্যাক্স দিতে চাই না। যে আপনারা তো আসলে এই ট্যাক্সেশন নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে হয়রানির বিষয়গুলো, যারা টিনধারী রয়েছে, ট্যাক্স পেয়ার্স যারা আছে, তারা আসলে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়। তো সেক্ষেত্রে এই যে হয়রানিগুলো, কি ধরনের হয়রানির শিকার হয় তারা? এখন হয়রানি বলতে আমরা আসলে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট দেখি। যেমন একজন ব্যক্তি করদাতা তার আয়কর রিটার্ন দাখিল করার সময় তার যেমন ব্যাংক বিবরণী, ধরেন 5টা ব্যাংক আছে, সে একটা ব্যাংক স্টেটমেন্ট দাখিল করলো, কিন্তু কোনো না কোনোভাবে তার আরও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা কোনোভাবে তথ্য মানে বের হলো যে না তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা তার ইনকামের সোর্স 2টা আছে, একটা দেখিয়েছে আরেকটা দেখায়নি। তখন যখন এটা বের হয়, যখন অনেক সময় আমরা কর পরিদর্শকরা বের করে, অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট থেকে বের করে, অনেক সময় এনবিআর এর ব্যাংক সার্চিংয়ের মাধ্যমে বের হয়, নানাভাবে এটা বের হয়। তখন যখন তার পরিপূর্ণ আয়কর আইন সম্বন্ধে যদি যেই রিটার্নটা সাবমিট করলো বা তৈরি করলো, সে যদি আইন সম্বন্ধে পরিপূর্ণ না থাকে, করদাতাকে অবহিত না করে, বা করদাতাও যদি তাকে না জানায় যে আমার আর 5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তখন তো তার তথ্য গোপন থেকে যাবে। তখন যদি মনে করে যে করদাতা আমাকে হয়রানি করছে, এইটা অনেকাংশে ঠিক না, কিন্তু অনেক সময় করদাতারাও সঠিক তথ্য দিতে চায় না। আস্তে আস্তে ধীরে ধীরে যে অনলাইন প্রসেসে আসছে সেটি আস্তে আস্তে চলে যাবে আশাবাদে আমরা আশা রাখতে পারি। কারণ হচ্ছে যদি
করদাতারা কর না দেয়, তাহলে প্রতি বছরই করদাতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, করের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তবে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, তাহলে জোর করে কর আদায়টা সহজ হবে না আসলে, অনেক কঠিন। জি, আবার অনেক সময় কিন্তু এই যে করদাতাদের বিভিন্ন ধরনের অভিযোগ থাকে অতিরিক্ত করের, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে করদাতাদের আইনি সুবিধা এবং কর ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাসের মজুমদার মেজবাইয়ের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম যে অনেক সময় অনেক করদাতাদের অভিযোগ থাকে অতিরিক্ত কর আদায়ের, তো এরকম সিচুয়েশনে তো অ্যাপিল করার বা এরকম সিস্টেম বোধহয় আছে, তো আমরা সেই প্রসিডিউরগুলো যদি জানতে চাই যে কি কি প্রসিডিউর আছে এরকম ক্ষেত্রে। একজন করদাতার উপর যে ট্যাক্স ইম্পোজ হয়, তাতে যদি করদাতা সংক্ষুব্ধ হয়, সে এই তার উপর যে ধার্যকৃত ট্যাক্স সে সন্তুষ্ট না, তখন সে ইচ্ছে করলে আপিলাত কর কমিশনারের নিকট আপিল করতে পারে। যে সেই প্রসিডিউরটা যদি একটু প্রসিডিউরটা হচ্ছে যে আদেশটা দিবে, আদেশ এবং তার একটা আপিল ফর্ম আছে এবং তার একটা আপিল অফ গ্রাউন্ড আছে এবং একটা আপিল ফি আছে, এটা দিয়ে আপিল সাবমিট করবে। পরবর্তীতে আপিল শুনানিতে সে তথ্য উপস্থাপন, সে অথবা তার করদাতা অথবা তার প্রতিনিধি তার যথাযথ তথ্য উপস্থাপন করলে, যদি আপিলাত যোগ্য কর কমিশনার অথবা আপিলাত কর কমিশনার যদি মনে করে যে যথাযথভাবে এটা অ্যাসেসমেন্টটা যথাযথ হয়নি, সেক্ষেত্রে পুনরায়ও আবার রিঅ্যাসেসমেন্টের সুযোগ দিতে পারে ইচ্ছে করলে, অথবা সে আবার পুনরায় কর আইন নির্ধারণ করে ডেপুটি কমিশনারের নিকট আদেশ প্রদান করবে, আবার পুনরায় ট্যাক্স ধার্য করে যথাযথ ট্যাক্স আদায় করবে। এইভাবেই এই প্রক্রিয়াটা সম্ভব। আর ট্যাক্স রিবেট বলে একটা টার্মস আছে অবশ্যই, তো এই জায়গাতে হচ্ছে করদাতাদের একটু সুবিধা হয় যে সেই রিবেটের জায়গাগুলো আসলে কি কি, কোন কোন জায়গায় ইনভেস্ট করলে এই ট্যাক্স রিবেটের সিস্টেমগুলো আছে। একজন ব্যক্তি করদাতা তার করযোগ্য আয়ের 20% তার বিনিয়োগ করতে পারে। গত 24-25 আয় বর্ষে, যেটা 25-26 কর বর্ষ, সেখানে ছিল একজন করদাতা করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করতে পারবে, তার 15% ট্যাক্স রিবেট পাবে, অথবা করযোগ্য আয়ের 20% অথবা তার প্রকৃত বিনিয়োগ। যেমন একজন করযোগ্য এক ব্যক্তি করদাতার করযোগ্য আয় যদি 1 লাখ টাকা হয়, তার 20,000 টাকা সে বিনিয়োগ করতে পারবে। তাতে দেখা গেল সে 20,000 টাকা বিনিয়োগ না করে 10,000 টাকা বিনিয়োগ করলো, তাহলে সে কিন্তু 10,000 টাকার রিয়াত পাবে। কিন্তু 10,000 টাকা পুরোই পাবে সেক্ষেত্রে না, 10,000 টাকার সে 15%, 1500 টাকা পাবে। কিন্তু আইনটা হচ্ছে করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করতে পারবে অথবা প্রকৃত বিনিয়োগ, এই দুইটার মধ্যে যেটা কম সেটার 15% পাবে। কিন্তু এই বর্তমান যে বাজেটটি পাশ হলো, সেক্ষেত্রে করযোগ্য আয়ের 20%-এর স্থলে 10% পাবে। 20% বিনিয়োগ করতে পারবে, কিন্তু তার রেয়াত পাবে 10%। আচ্ছা, এতে করে করদাতা ব্যক্তি করদাতাদের কর পরিমাণ বাড়বে। সেটা কিভাবে? যেমন যে ব্যক্তি 1 লক্ষ টাকা যদি আয় হয়, তাহলে 20,000 টাকা বিনিয়োগ করতে পারবে, তাহলে সে 1500 টাকা রেয়াত পেত, এখন পাবে 10,000। আমি যদি একটু বিনিয়োগের খাতগুলো একটু জানতে চাই, কোন কোন খাতে বিনিয়োগ করলে কর ডিবেটের সুযোগ আছে? বিনিয়োগ করতে পারবে সে লাইফ ইন্স্যুরেন্সে করতে পারবে, ডিপোজিট পেনশন স্কিম, যেমন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা যেটা বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত যেসব ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো আছে, তাদের প্রভিডেন্ট ফান্ড আছে। তারপর শেয়ারে বিনিয়োগ করতে পারবে, সঞ্চয়পত্রে করতে পারবে, বন্ডে, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে করতে পারবে। এবং যদি কোনো আমাদের গভর্নমেন্ট অনুমোদিত কতগুলো ফান্ড আছে, যেমন আসারিনিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, তারপরে আঞ্জুমানে মফিদুল ইসলাম, এই ধরনের কিছু গভর্নমেন্ট অনুমোদিত, এখানে যদি কোনো অনুদান প্রদান করা হয়, সেইটাও বিনিয়োগের জন্য বিবেচিত হবে। জি, আরেকটা বিষয় নিয়ে আসবো যে আমাদের দেশে আসলে জিডিপির তুলনায় একেবারে কর আদায়ের পরিমাণটা খুবই কম। সেটা যদি আমি একটু পার্সেন্টেজটা বলি, 6 থেকে 7%, যেখানে অন্যান্য দেশের তুলনায় আসলে খুবই কম। এই যে জিডিপির তুলনায় আমাদের কর আদায়ের পরিমাণটা যে এত কম, সেটা আদায়ের পরিমাণটা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে জিডিপির যে আমাদের অ্যাকচুয়ালি যে হিসেবটা, এটাতেও গরমিল আছে। এটাতে না গিয়ে আমরা যদি বৃদ্ধি করতে হয়,
তাহলে জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের যে বাংলাদেশ সরকারের ট্যাক্স আদায়ের মেইন প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড এটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যেমন আগে আমাদের আপনারা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় শুনেছেন জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে 2টি বিভাগের মাধ্যমে কর আদায় হবে। সেখানে বর্তমান সরকার জাতীয় রাজস্ব বোর্ডকে অক্ষুণ্ণ রেখে আপনার রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা 2টি পলিসির মাধ্যমে আলাদা 2টি বিভাগ করা হয়েছে। সেই বিভাগের মাধ্যমে আপনার পলিসি নিতে হবে। গভর্নমেন্ট রাজস্ব বাড়ানোর জন্য গভর্নমেন্টকে যথাযথ উদ্যোগ নিতে হবে। যদি উদ্যোগ না নেয় তাহলে সেটি বৃদ্ধি করা খুবই দুরূহ। মানুষকে প্রণোদনাও দিতে হবে। যেমন একজন ব্যক্তি করদাতা সে যখন একটা রিটার্ন সাবমিট করবে তখন সে যদি মনে করে এটাতে আমি হয়রানি হব না, তাহলে সে স্বেচ্ছায় দিতে যাবে। অতিরিক্ত কর ইম্পোজ করে বা অনেকগুলো ইয়ের মাধ্যমে হয়রানিমূলক যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কর আদায় বৃদ্ধি পাবে না। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কর দেওয়ার জন্য। যেমন আপনার এই যে রাজস্ব গত যে বাজেটটি উপস্থাপিত হলো সেখানে একজন মুদি দোকানদারকে করের আওতা আনার কথা বলা হয়েছে। আসলে ওই মুদি দোকানদার ট্যাক্স পেমেন্ট করে সে নিজেই জানে না সেটা কিভাবে। সেটা হচ্ছে সে যখন একটা ট্রেড লাইসেন্স নেয়, ট্রেড লাইসেন্সটা রিনিউ করার সময় ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে তাকে 3,000 টাকা অগ্রিম আয়কর নিয়ে যায়। সে মনে করে আমি একটা ট্রেড লাইসেন্স রিনিউ করছি এই জন্য এটা ফিটা, কিন্তু এটার মধ্যেই 3,000 টাকা আয়কর আছে। যে আমরা শেষ করব, একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বিরতির আগে বলছিলাম যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হিউজ। আসলে এটা আপনিও বলছিলেন যে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এটা আসলে এই লক্ষ্যমাত্রা প্রায় 7 লাখ কোটি টাকা, সেটা আসলে আদায় হবে কিনা, মানে কি মনে হচ্ছে আপনার? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক দুরূহ। হবে না এটা ঠিক না। যদি রাজস্ব বোর্ড উদ্যোগ গ্রহণ করে এবং যথাযথ পলিসির মাধ্যমে সেটি সকলে মিলে চেষ্টা করে, করদাতা, রাজস্ব বোর্ড, কর্মকর্তা সকলে মিলে আন্তরিকভাবে চেষ্টা করলে সেটি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তবে অতি দুরূহ, কারণ আমাদের বাস্তবতাটাও দেখতে হবে। সেই ক্ষেত্রে সরকার রাজস্ব আয়ের জন্য এমন কোনো কিছু দেয়নি। যেমন আমাদের সমাজে ব্ল্যাক টাকা আছে বা অপ্রদর্শিত টাকা আছে, সেটি হোয়াইট করার বা এটার মূল স্রোতে আনার জন্য কোনো এখানে কোনো পলিসি নেওয়া হয়নি। কিন্তু আমরা শুনতে ভালো লাগে কালো টাকা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি। কালো বলতে কোনো কিছু নেই, এখানে অপ্রদর্শিত টাকা নানাভাবে হয়। এই নানাভাবে তৈরি হওয়া টাকাটা যদি মূল স্রোতে আসে তাহলে ইকোনমিতে একটি প্রভাব ফেলে, গতিশীল হবে এবং অর্থনীতি গতিশীল হয়। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। যেমন একজন ব্যক্তি করদাতা যে পরিমাণ ট্যাক্স পেমেন্ট করে তার থেকে যদি 20% ট্যাক্স বেশি দেয় তাহলে তাকে হয়রানির আওতায় আনা হবে না। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি চিন্তা করবে যে আমি এইভাবে দিলে তো আমাকে হয়রানি করবে না, তো তাহলে আমি ওই পলিসিটাই নেই। যেমন একজন নতুন করদাতা সে যে ট্যাক্স পেমেন্ট করে তাকেও প্রণোদনা দিতে হবে যে আপনি নতুন প্রথমবার দিচ্ছেন, আপনার জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকবে। এই ধরনের উদ্যোগ নিলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি যে সরকারের পাশাপাশি রাজস্ব বোর্ডও এগিয়ে আসবে এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের ধন্যবাদ এবং টিভির সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ করদাতাদের আইনি সুবিধা ও কর ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাসের মজুমদার মেজবা। এছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।